ইন্টারভিউ বোর্ডে আমরা যেটা করি মাঝে মাঝে অহেতুক নার্ভাস হয়ে যায় এবং উদ্বিগ্নতায় ভুগি। সো এটার কোনো প্রয়োজন নেই। আসলে ইন্টারভিউটা একটা নর্মাল কথোপকথনই। একটা ইমেল অ্যাড্রেসও কিন্তু প্রফেশনালি আমি মনে করি তৈরি করতে হয়। আমি সবাইকে একটা জিনিস বলবো যে অন্তত মোবাইল নাম্বার যেন একটা ব্যাকআপ নাম্বার দেওয়া হয়। ব্যাকআপ নাম্বারটা কেন? কারণ কারিগরি কারণে বা যে কোনো কারণে একটা মোবাইল সেট নষ্ট হয়ে যেতে পারে। এমন কাউকে রেফার করা উচিত না, রেফারেন্স হিসাবে দেওয়া উচিত না, যিনি আপনাকে ভালোভাবে চেনেন না বা হালকা চেনেন। বিশেষ করে ছেলেদেরকে, তারা যেন একটা ফুল স্লিভ অফিসিয়াল শার্ট বা ট্রাউজার পরে যান এবং অফিসিয়াল একটা জুতো পরে যান। এবং মহিলা যারা আছেন এমন কিছু ব্যাঙ্গেল বা চুড়ি পরবেন না যেখানে কিন্তু আসলে নয়েজ তৈরি হয়। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, তারা চাকরি পাচ্ছেন না অথবা তারা বলছেন যে চাকরির সুযোগ তাদের কাছে মনে হচ্ছে খুবই সীমিত। বাট বিষয়টা আসলে কি তাই? চাকরি কি আসলেই সোনার হরিণ, নাকি চাকরি আমরা পেতেও পারি বিভিন্ন পন্থার মাধ্যমে? সো চলুন আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা চাকরির প্রসপেক্টগুলো খুঁজে বের করতে পারি এবং কিভাবে আমরা সফলভাবে একটা চাকরিতে নিজেদেরকে যোগ্য প্রার্থী হিসাবে প্রমাণ করতে পারি। সো অনেকের মধ্যেই এক ধরনের ভয় আছে, ভীতি আছে যে একটা জবে তারা অ্যাপ্লাই করবে কি করবে না। এক্ষেত্রে সবাইকে বলবো যে সবার আগে বিজ্ঞাপনে, যে বিজ্ঞাপনগুলো নিউজ পেপারেও হতে পারে, অনলাইনে বা বিডি জবস, লিঙ্কডইন বা বিভিন্ন প্রতিষ্ঠানের ফেসবুক সাইটে অথবা যে কোনো পেশাজীবী অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটেও সেটা থাকতে পারে। সো সেই জবটা যদি তারা আগ্রহী হয়, আমি জব প্রার্থী যারা আছেন তাদের সবাইকে আমি বলবো তারা যেন ভালোভাবে এই জব ডেসক্রিপশন বা জবের যা যা প্রয়োজনীয়তা সেটার সাথে তাদের শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য দিক ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তবে আমি বিশ্বাস রাখি যে তারা সেখানে জব অ্যাপ্লাই করলে তারা সেখানে একটা ইন্টারভিউ কলের জন্য প্রত্যাশা করতে পারে। সেখানেও অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অনেকে আছেন ফ্রেশার, যারা কখনোই জব করেননি, সদ্য তারা গ্র্যাজুয়েট হয়েছেন বা পোস্ট গ্র্যাজুয়েট করেছেন। একই সাথে কেউ কেউ আছেন যাদের অল্প সময়ের অভিজ্ঞতা, অর্থাৎ 1 বছর বা 2 বছরের অভিজ্ঞতা। আবার কেউ কেউ আছেন যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। এখন 3 ধরনের গ্রুপের জন্য জব পাওয়ার যে প্রক্রিয়া বা অ্যাভেলেবিলিটি, আমি যদি বলি যে কিভাবে তারা জবগুলোর জন্য নিজেকে যোগ্য বলে প্রমাণ করবেন বা জবের জন্য কল পাবেন, সেটার জন্য আসলে ভিন্ন ভিন্ন আমি বলবো উপায় রয়েছে। সো প্রথমেই আমি আসি যারা নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, অর্থাৎ একদমই ফ্রেশ, তারা সদ্য তাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার্স শেষ করেছেন। তারা জবের জন্য যখন চেষ্টা করবেন তখন কোন কোন দিকগুলোতে তারা মনোনিবেশ করবেন। অনেকে বলেন, নতুন যারা আছেন তারা অনেক সময় বলেন যে তাদের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু বিষয়টা পুরোপুরি কি ঠিক? না, অভিজ্ঞতাটা আসলে কেবলমাত্র জব করলেই যে একটা বিষয়ে অভিজ্ঞতা হয় তা নয়। দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান তারা বলছেন যে তারা মার্কেটিংয়ের জন্য একটা ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ অফিসার চাচ্ছেন বা ইভেন্ট ম্যানেজমেন্ট বা ব্র্যান্ডিংয়ের জন্য। সেক্ষেত্রে আমরা যেটা ভাবি যে আমরা মনে করতে পারি যে আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনার মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য অনেকগুলো ক্লাব আছে, যেমন ফটোগ্রাফি ক্লাব, বিজনেস ক্লাব, ফাইন্যান্স ক্লাব, ক্যারিয়ার ক্লাব। তো এই ক্লাবগুলোতে অংশগ্রহণের সাথে সাথে আসলে একটা বড় রকমের দরজা ওপেন হয় ফ্রেশারদের জন্য। বিকজ ক্লাব অ্যাক্টিভিটিস করতে গেলে কিন্তু বিভিন্ন রকম কাজের মধ্যে তাদেরকে যুক্ত হতে হয়। তখনই কিন্তু একটা অর্গানাইজেশনের কাজ করার কনসেপ্ট, এটা একটা রিয়েল লাইফে তাদের জন্য পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যেতে পারে। কিভাবে? যে দেখা যাচ্ছে যে একটা ক্যারিয়ার ক্লাবের একজন ট্রেজারার বা ক্যারিয়ার ক্লাবের একজন মার্কেটিং কমিটির প্রধান, এখন যিনি মার্কেটিং কমিটির প্রধান, ওনাকে কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখতে হয় স্পন্সরের জন্য বা রিসোর্স পার্সনদেরকে নিয়ে আসার জন্য, বিভিন্ন পোস্ট করতে হয় মার্কেটিং রিলেটেড। সো ওই ক্লাবটা করতে করতে কিন্তু মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ের কিছু ইনিশিয়াল দিক বা এমব্রায়োনিক যে জিনিসগুলো আছে, এটা কিন্তু এই বিষয়গুলোতে তারা কিন্তু মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন করে নেয়। সো এই অভিজ্ঞতা যদি তাদের রেজুমিতে লেখা থাকে তাহলে আমি মনে করি সেটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ। এবং তখন কিন্তু চাকরিদাতারা তাদের এই সিভিটা দেখে বা রেজুমিটা দেখে এক ধরনের
তাদের অ্যাটেনশন গ্র্যাব হবে এবং আশা করা যায় যে তারা এক্ষেত্রে ডাক পেতে পারে। এবং আমি বলবো যে ফ্রেশারদের আরও বেশ কিছু দিকে মনোযোগ দিতে হবে, যেমন তারা যে সিভিগুলো বা রেজুমিগুলো লেখেন, ওই সিভি বা রেজুমিতে দেখা যাচ্ছে যে তারা যে ছবিটা দিবে, ছবিটাও কিন্তু একটা অ্যাটেনশন গ্র্যাবের একটা বিষয়। বিকজ যদি কেউ একটা ইনফর্মাল অ্যাটায়ারে ছবি দিয়ে দেয়, ধরা যাচ্ছে যে এমন একটা শার্ট পরেছে, শার্টটা খুব ইনফর্মাল কালার, হ্যাঁ, বা ছবিটা তুলেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুলগুলোর বিন্যাসটাও ঠিক হয়নি। সো এ ধরনের ছবি হলে কিন্তু স্বাভাবিকভাবেই চাকরিদাতাদের মনে একটা সংশয় ক্রিয়েট হয়ে যায়, তার একটা কনফিউশনে ভোগে যে এই ছেলেটা বা মেয়েটা কেমন। একই সাথে দেখা যাচ্ছে যে ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেসও কিন্তু প্রফেশনালি আমি মনে করি তৈরি করতে হয়। যেমন একজনের নাম যদি থাকে আশরাফ আহমেদ, কিন্তু লেখা আছে যে naughtydog2323@yahoo.com। সো এটা থেকে কিন্তু প্রুফ করে যে এই যিনি আছেন উনি আসলে প্রফেশনাল ইমেল অ্যাড্রেসটা তৈরি করতে সক্ষম হননি বা করেননি। কারণ যদি দেখি আশরাফ আহমেদের একটা ইমেল অ্যাড্রেস, তাহলে হতে পারে ashraf.ahmed12@yahoo.com or @gmail.com or whatever। সো ইমেল অ্যাড্রেসটাও কিন্তু সিরিয়াসনেস একটা বিষয়কে ধারণ করে, যে ঠিক আছে ছবি এবং ইমেল অ্যাড্রেস এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি সবাইকে একটা জিনিস বলবো যে অন্তত মোবাইল নাম্বার যেন একটা ব্যাকআপ নাম্বার দেয়া হয়। ব্যাকআপ নাম্বারটা কেন? কারণ কারিগরি কারণে বা যে কোনো কারণে একটা মোবাইল সেট নষ্ট হয়ে যেতে পারে, একটা সিম ব্লক হয়ে যেতে পারে যদি আমরা বিল পরিশোধ না করি বা বিভিন্ন কারণে, তাহলে একটা ব্যাকআপ মোবাইল নাম্বারে যেন তাকে খুঁজে পাওয়া যায়। একটা জিনিস বুঝতে হবে, বিশেষ করে ফ্রেশারদের জন্য, যখন একজন ম্যানেজমেন্ট ট্রেনি বা একজন শিক্ষানবিশ অফিসারের জন্য জব পোস্ট করা হয়, তখন শত শত হাজার হাজার প্রোফাইলগুলো কিন্তু আবেদনপত্র হিসাবে জমা পড়ে। সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে একজন রিক্রুটার যখন কল করে, সে একবার বা দুবারের বেশি কাউকে কল করবে না, বিকজ তার হাতেও কিন্তু এত সময় নেই। সো যদি কারোর একজন মোবাইল নাম্বার দিয়েছে বাট ওই মোবাইল নাম্বারটা কোনো কারণে অ্যাক্টিভ নেই, সেক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যভাবে সেই জবের কল পাওয়া থেকে বঞ্চিত হবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমি বলবো যে অনেক সময় যেটা আমরা করি, অনেক সময় অনেকে যে বলেন যে চাকরি পাচ্ছেন না বা ইন্টারভিউ কল পাচ্ছেন না, তার জন্য আরেকটা দিকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে পজিশনের জন্য আপনি আবেদন করেছেন, সেই পজিশনের জন্য আপনি ফিট কিনা। অর্থাৎ আমি এমনও দেখেছি যে একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার HR, যার অভিজ্ঞতা 10 থেকে 12 বছর, সেই পজিশনে যদি একজন ফ্রেশার অ্যাপ্লাই করেন, তাহলে আসলে তারও সময় নষ্ট এবং চাকরিদাতা যিনি আছেন তাদেরও সময় নষ্ট। তো আপনাকে পরিষ্কারভাবে ওই বিজ্ঞাপনটা পড়তে হবে বারে বারে, এবং তার জন্য কি কি জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন আছে এই জিনিসটা যেন করা হয়। বিকজ তখন কিন্তু ম্যাচ যদি করে তবেই কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে, নতুবা না। সেক্ষেত্রে কিন্তু ডাক পাওয়াটা আসলে অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং কখনো কখনো রিক্রুটারদের ক্ষেত্রে এটা একটা বিরক্তির উদ্রেকও ঘটাতে পারে। আর এছাড়া আমি বলবো যে অনেক সময় আমরা আমাদের রেজুমিতে, আমি ফ্রেশারদের উদ্দেশ্যেই বলছি, আমাদের রেজুমিতে কিন্তু অসামঞ্জস্যপূর্ণ তথ্য থাকে। কখনো কখনো ওনাদের ইউনিভার্সিটির একজন সিনিয়র প্রফেসর বা ডিনের নাম এবং ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে দেন। এটা কিন্তু আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। একজন সিনিয়র অধ্যাপক, দেখা যাচ্ছে ওনার শত শত হাজার হাজার স্টুডেন্ট, প্রত্যেককে কিন্তু নামে চেনা সম্ভব না। যদি কখনো তাদের নামে একটা রেফারেন্স চেক আসে, কখনো কখনো ওনারা ক্লাসে থাকেন, ফোন ধরেন না, বা কখনো কখনো সবসময় নাম বললেই নাও চিনতে পারেন। সো আপনারা রেফারেন্স হিসাবে এমন ব্যক্তিকেই দিয়েন যেখানে নাম বললেই যাতে আপনার সম্পর্কে উনি ইতিবাচক কিছু কথা বলতে পারেন। এমন কাউকে রেফার করা উচিত না, রেফারেন্স হিসাবে দেওয়া উচিত না, যিনি আপনাকে ভালোভাবে চেনেন না বা হালকা চেনেন। সেক্ষেত্রে অনেক প্রশ্ন করলে কিন্তু উনি আপনার সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনারা চিন্তা করে দেখবেন যে যারা আপনাকে একদম ব্যক্তিগতভাবে ভালোভাবে চেনেন এবং আপনার কম্পিটেন্সিগুলো, যারা আপনার স্কিলগুলো সম্পর্কে যার পুরোপুরি ধারণা রয়েছে, এরকম একজন ব্যক্তি, সে শিক্ষকও হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, যে কোনো একটা বড় কর্মকর্তা হতে পারে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের, সেরকম একজন ব্যক্তিরই
রেফারেন্স দেওয়াটা আমি মনে করি খুবই পজিটিভ এবং এটাই হওয়া উচিত। এবার আমি বলবো যে যখন ইন্টারভিউ বোর্ডে কেউ চাকরির জন্য যাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনাদের পোশাক পরিচ্ছদ বা অন্যান্যগুলোতে আপনাদেরকে খুবই ফর্মালিটি কিছু বহন করতে হবে, বিকজ ইন্টারভিউ বোর্ড সবসময় একটা আনুষ্ঠানিক সেশন, আনুষ্ঠানিক ক্ষেত্র। এক্ষেত্রে আপনারা ফর্মাল অ্যাটায়ার, অর্থাৎ আমি সাজেশন দিব বিশেষ করে ছেলেদেরকে, তারা যেন একটা ফুল স্লিভ অফিসিয়াল শার্ট বা ট্রাউজার পরে যান এবং অফিসিয়াল একটা জুতো পরে যান। এবং মহিলা যারা আছেন, মহিলাদেরকেও বলবো যে আপনারা আমাদের সংস্কৃতির সাথে মিলে এরকম পোশাক আশাকে আপনারা যেতে পারেন এবং খুব একটা ভারী মেকআপ বা ভারী অর্নামেন্ট বা এমন কিছু ব্যাঙ্গেল বা চুড়ি পরবেন না যেখানে কিন্তু আসলে নয়েজ তৈরি হয়, বা এমন কোনো জুতো পরবেন না যাতে কিন্তু শব্দ তৈরি হয়। সো এই জিনিসগুলোর প্রতি যদি আমরা মনোযোগী থাকি তাহলে ইন্টারভিউ বোর্ডে আশা করি আমরা অনেকেই আত্মবিশ্বাস নিয়ে ঢুকতে পারবো। এবং একই সাথে আমরা বলি যে কি করলে আমরা রেজুমের মাধ্যমে যদি আমরা জব অ্যাপ্লিকেশন করি আর কি এখানে লেখা থাকতে পারে। আপনাদের পজিটিভ যা দিক আছে, বিভিন্ন ক্লাব করেছেন, আপনাদের বেশ কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে, যেমন অনেকের ছবি তোলার শখ, অনেকের ভ্রমণের শখ, অনেকের কম্পিউটারের শখ, অনেকে সংস্কৃতির শখ আছে, বই পড়ার অভ্যেস আছে। তো এই জিনিসগুলো সুন্দরভাবে আপনারা হাইলাইট করতে পারেন, বিকজ এই জিনিসগুলোকেই বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভভাবেই যারা চাকরিদাতা তারা এভাবেই দেখেন। এবং আমি আবারও বলছি যে ইন্টারভিউ বোর্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে যে মাঝে মাঝে অহেতুক নার্ভাস হয়ে যায় এবং উদ্বিগ্নতায় ভুগি। সো এটার কোনো প্রয়োজন নেই। আসলে ইন্টারভিউটা একটা নর্মাল কথোপকথনই। সো এইখানে আপনারা চেষ্টা করবেন যে সর্বত্র যেন আপনারা নার্ভাসনেসটা যাতে না বোঝা হয়, আপনারা স্বাভাবিক থাকবেন এবং স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দেবেন। সো আমার মনে হয়েছে যে এই তরুণ যারা আছেন তাদের প্রতি আমার এই অনুরোধগুলো থাকবে। এছাড়া আমি মনে করি যে কিভাবে জব খোঁজার ক্ষেত্রে আরও নিজেকে অ্যাক্টিভ করা যায়, সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন ওয়েবসাইট। তার মধ্যে এই মুহূর্তে প্রধান যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে লিঙ্কডইন। এই লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে নিজেদের প্রফেশনাল পরিচিতি দিতে পারি। লিঙ্কডইনে একটা ভালো একটা প্রোফাইল বা কভার ফটো আমরা দেব, যেটা প্রফেশনাল ছবি হবে আমাদের, এবং লিঙ্কডইনে আমরা কানেক্ট করতে থাকবো একের পর এক যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, বিশেষ করে সিনিয়র লিডার্স, তাদেরকে আমরা কানেকশন রিকোয়েস্ট দিতে পারি। সেক্ষেত্রে তারা আমাদের রিকোয়েস্ট নেক বা না নেক, আমরা চেষ্টা করব কানেকশন রিকোয়েস্টগুলো রাখার, সো দ্যাট যদি আমরা কানেক্টেড হতে পারি তাদের বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পারবো এবং সেখান থেকে অনেক কিছু শেখার আছে। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।